মানে 28-30 জন খুব কমফোর্টেবলি আমরা এখানে থাকতে পারবো। তবে আজকে শুক্রবার, যারা আসবেন তারা খেয়াল রাখবেন শুক্রবারটা অ্যাভয়েড করবেন। শুক্রবারে জঙ্গলের পারমিশন কিন্তু। এবারে আমাদের শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণ। আমাদের সামনে এই যে বাংলোটা আমরা দেখতে পাচ্ছি, মানে আপনারাও যেটা দেখছেন স্ক্রিনে, এটাই হচ্ছে বেকন বাংলো। ভেটকি মাছ এর পাতুরি, আর আছে আমাদের পাবদা মাছের ঝাল। তা আগের বছরে সরকারি যে চার্জটা ছিল 120 টাকা ছিল, এবছরে সেটা বেড়ে হয়েছে 180 টাকা। ঘড়ি বলছে 8টা 9। আমরা গদখালি বাজারে এলাম। তা গদখালি বাজারে এইরকম ট্রেকার আপনারা পাবেন ক্যানিং থেকে আসবার জন্য। ডিস্টেন্স আছে ওই 28-30 কিলোমিটারের মতো, সময় লাগবে 1 ঘন্টা। বাস সার্ভিসও রয়েছে। সবে খেয়া এসছে, তাই বাসের হাঁকডাক চলছে। এখান থেকে আপনারা বাস ধরে ক্যানিং চলে যেতে পারেন, আবার ক্যানিং থেকে সরাসরি এখানে চলে আসতে পারেন। এখান থেকেই আপনাদের মোটামুটি সুন্দরবন যদি যান তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্সটা কম পড়ে, তাই গদখালি চলে আসা। ক্যানিং থেকেও আসা যায়। চলুন এবার আমরা লঞ্চ ঘাটার দিকটা কিভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। আমরা মোট দুটো গাড়িতে করে এসেছিলাম, এই একটা রয়েছে আর একটা আমার গাড়িতে নিয়ে এসেছি। তা গাড়ির যে মালপত্র, এখানে যে স্থানীয় কথা বললাম মুটেদের সঙ্গে, তা ওরা 250 টাকা চাইছিল, টোটাল টাকা ওরা ভেসেলে তুলে দেবে। তা আমরা শেষ পর্যন্ত বললাম 150, নালে বললো 200। তা 200 টাকার বিনিময়ে ওরা এই জায়গাটাকে ক্যারি করে পৌঁছে দিচ্ছে ভেসেলে। এই ছোট একটা গলি মতো, বাস স্ট্যান্ডটা জাস্ট পিছনে ফেলে না, সেখান থেকে এই ছোট গলি রয়েছে। এই গলি দিয়ে আমরা এগোলেই, এই সামনে রাস্তা, ডান দিক বেরোলেই আমরা পৌঁছে যাব হচ্ছে আমাদের যে নদীর পাড়ে, সেখানেই রয়েছে আমাদের ভেসেল। এই দেখা যাচ্ছে সামনে আমাদের নদী। এই সামনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে বিদ্যাধরী নদী, আর এই হচ্ছে ফেরিঘাট। এখান থেকে পার করা যায়, আর এই দিক থেকে পরপর দাঁড়িয়ে রয়েছে ভেসেলগুলো। আমাদেরটা রয়েছে এই সামনে। আমরা সুন্দরবনে যে এসেছি, সেই যে আমাদের বোটের নাম হচ্ছে এমবি কি আছে, সাজমহল। তা ওপরে এরকম বসার জায়গা আছে, সেটা পরে দেখাচ্ছি। আগে আপনাদেরকে নিচের অংশটা দেখিয়ে দিই। ছোট্ট সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমাদের নেমে যেতে হবে। প্রথমেই রয়েছে ডান দিকে একটা কুমোট রয়েছে, আর বাঁদিকেও একটা কোমোট সিস্টেম আছে। এখানে ট্যাপ আছে, জল টল সবই আছে। আর এইরকম ভাবে বেড রাখা আছে, কাঠের খাট, বেডিং তো এরা দেয়। এরকম দুদিকে তার সিস্টেম রয়েছে, 1টা 2টো 3টে 4টে 4টে 8টা, ওদিকে 9টা, মানে 28-30 জন খুব কমফোর্টেবলি আমরা এখানে থাকতে পারবো। তা আমরা 20 জনের মতো আছি, অতএব আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আর এদিকে রয়েছে এই যে বোট, 4 সিলিন্ডার বোট, তার ইঞ্জিনটা রয়েছে। আর এই জায়গাটাতে রান্না করা হবে। আপনারা হয়তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, যদি আপনারা নিজেরা আসেন বা যদি ট্যুর পার্টির সঙ্গে আসেন, যে বোট থাকবে তার দায়িত্ব হচ্ছে আপনার রান্নার যে সমস্ত বাসনপত্র, গ্যাস এবং যে রান্নার জল, সেটার ব্যবস্থা করে দেওয়া। এদিকে ওয়াশ বেসিন রয়েছে। এই হচ্ছে মোটামুটি একটা সেট আপ। এদিকে একটা ইন্ডিয়ান একটা আছে টয়লেট, একটা যেটা সেটা রয়েছে। আর এবার আস্তে আস্তে আমরা উপরের দিকটা উঠে যাই, সেটাও আপনাদেরকে দেখাই। এই যে আমাদের উপরের অংশটা, এখানে চেয়ার টেবিল পাতা, সুন্দর সবুজ গালিচার মতো আর্টিফিশিয়াল যে গ্রাস সেটা রয়েছে। এখানে জলের জন্য ব্যবস্থা করা রয়েছে। এখানে একটা বেসিন কাউন্টার, এদিকে ওভারহেড যেটা থাকে জলের রিজার্ভার, চেয়ারগুলো একদম পাশে বসানো রয়েছে, টেবিল রয়েছে। আর এটা মনে হচ্ছে সারেংয়ের জায়গা আর কি, এখান থেকেই এই বোটটা চালানো হবে। তাদের থাকার জায়গা এই পিছনটাতেই হয়তো হবে। হ্যাঁ, এই হচ্ছে বোট চালানো হবে। আর সামনে রয়েছে এইখানে একটা সোফা, সেখানে কে বসে রয়েছে, টুটুন আর রামদা। ওভারঅল এই হচ্ছে আমাদের পুরো বোট। আমরা বোটে উঠলাম, যেমন আপনাদেরকে বললাম। বোটে ওঠার জন্য আমাদেরকে আসতে হলো যে গদখালি। আপনারা যারা আসবেন, যেরকম আপনাদেরকে জানালাম, ক্যানিং থেকেও আপনারা চলে আসতে পারেন। আর আমরা নিজেরা যেহেতু পুরো ব্যাপারটা করছি, তাই একটুখানি আগোছালো আছে। তা সবাই আছে, মোট আমরা 20 জন মিলে যাচ্ছি। তা আমরা এইটাকে একটা অ্যারেঞ্জ করে নিতে পারবো। রান্নার ব্যবস্থা যেরকম দেখালাম আপনাদেরকে, ওখানে রান্না করা যেতে পারে। আর যেটা হবে যে জল, এরা যেটা রান্নার জল সেটা দেয়, আমরা আমাদের খাবারের জল টল নিয়ে এসেছি।
পারমিশন করতে হবে, আমাদের পাখিরালয়ে যেতে হবে। তা এখানে রয়েছে গদখালি, এখান থেকে নদীটা ঘুরে, এই বিদ্যাধরী নদী ঘুরে আমাদেরকে পাখিরালয় পৌঁছাতে হবে, সেখান থেকে আমরা পারমিশন করব। তবে আজকে শুক্রবার, যারা আসবেন তারা খেয়াল রাখবেন শুক্রবারটা অ্যাভয়েড করবে। শুক্রবারে জঙ্গলের পারমিশন কিন্তু ডিসেম্বর মাসে এরা দেয় না, ডিসেম্বর জানুয়ারিতে মনে হয় দেয় না, তাই শুক্রবারটা অ্যাভয়েড করাটাই ভালো। শনি রবি আমাদের অসুবিধার জন্য আমরা শুক্র শনিতে করেছিলাম। কালকের আমরা জঙ্গলটা ঘুরবো, আজকে বাইরে থেকে যে কটা স্পট আছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। আর গত বছর আমাদের যে যে খরচগুলো হয়েছিল নিজেরা অ্যারেঞ্জ করার জন্য, সেগুলোর মধ্যে রয়েছিল যে জঙ্গলে যাওয়ার জন্য এন্ট্রি ফি লাগে একটা, আর লাগে গাইড, যেরকম আমাদের গত বছর ছিল 600 টাকা করে, এবছর আমরা জানতে পারবো আর 120 টাকা করে পার ডে এন্ট্রি ফি ছিল। আজকে যেহেতু আমরা কোর এরিয়ায় বা জঙ্গলের মধ্যে ঢুকছি না, তাই আমাদের এন্ট্রি ফি বা গাইড লাগছে না, কালকের আমরা গাইড বা এন্ট্রি ফিটা নেবো। আর এই যে ভেসেল চলছে, মানে এই জলযান আমাদের যে সুন্দরবনে যাবে, তার জন্য একটা চার্জ আছে, সেটা হচ্ছে 600 টাকা, গত বছরের ছিল। এবছরে কি হয় যদি পরিবর্তন হয়ে থাকে, সেটাও যখন আমরা টিকিট কাটবো বা আমরা যখন বুকিং করব আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো। চলুন আস্তে আস্তে এখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই পাখিরালয়ের দিকে। আমরা গদখালি যে ফেরিঘাট সেখান থেকে স্টার্ট করলাম, এই যে হচ্ছে ফেরিঘাট, এখান থেকে স্টার্ট করে এবারে আমাদের শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণ 2024। তা আমরা নিজেরা ঘুরছি যেরকম বললাম, তাই কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলোকে মানিয়ে নিতে হবে। বোট স্টার্ট হতেই আমাদের ব্রেকফাস্টের তোড়জোড় চলছে। তা ব্রেকফাস্টে আমাদের যেরকম রয়েছে, আমরা ব্রাউন ব্রেড নিয়েছি, এদিকে আছে কাঁঠালি কলা, ডিম আছে, আর আছে এখানে আমাদের বার্গার, চিকেন ক্লস, এই সমস্ত রয়েছে আমাদের মোটামুটি ব্রেকফাস্টে। মিষ্টিও আছে, এখানে মনে হয় আমাদের মিষ্টি আছে নিচে প্যাকেটের মধ্যে। ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, আর সময়ের অপেক্ষা না করে খাওয়া শুরু করে দিলাম। যেরকম বললাম ব্রাউন ব্রেড নিয়েছি, কাঁঠালি কলা, কলাগুলো সাইজ ছোট। তা কতগুলো কলা নিল এটা? 300 টাকা নিল। 100 কতগুলো কলা দিয়েছে? 140 পিস কলা। তা কলার সাইজ দেখুন, না বড় আছে, ঠিক আছে। আর ডিম আছে না, আমার ডিমটা মোটামুটি লম্বা টাইপের ডিম, তো আমায় 4টে দিয়েছে কলা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এইখানে রয়েছে চিকেন ক্লস। তো এইরকম মোটামুটি আমরা সবাই খাচ্ছ, ঠিক আছে ব্রেকফাস্ট। এরপর আমাদের মাছ ভাজা আছে, আর আছে কি চিকেন পকোড়া, ঠিক আছে। তো চলুক আমরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা এই 5-6 জন বোট থেকে নেমে এলাম। মূল কারণ হচ্ছে আমাদের বোটের একটা বলছে ওর পেনিয়ান নাকি খারাপ হয়ে গেছে, লেদে কাজ করতে নিয়ে গেছে। তাই আমরা গোসাবাই এসছি। তা ভাবলাম যখন গোসাবাই এসছি আর হ্যামিল্টন সাহেবের বাংলো দেখবো না, তা তো হয় না, সামনেই আছে, যাই সেটা দেখে আসি, আপনাদেরকেও দেখাই এই ব্লগে। আমরা গোসাবা বাজারটায় উঠলাম, উঠে নিয়েই ডান দিকে এলাম প্রথমে। তো এখানে দুটো জায়গা আছে দেখার, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আর তার একটা অতিথিশালা। তা আমরা এখন এলাম সেই অতিথিশালা, এটাকে বলা হচ্ছে বেকন বাংলো। তা এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এসে বেশ কিছুদিন ছিলেন। তা সেই জন্য জায়গাটা একটু বিখ্যাত রয়েছে। বাইরে থেকে দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মর্মর মূর্তি রয়েছে। তা ঢোকবার আগে এখানে টিকিট কাউন্টার রয়েছে, 5 টাকা করে টিকিট লাগছে। সেটা টিকিটটা কেটে এই যে কালো গেট, এটা দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে বেকন বাংলোতে। চলুন এবার ভেতরে যাই, টিকিটটা কাটা হয়ে গেছে, গিয়ে দেখাই আপনাদেরকে ভেতরের দৃশ্যগুলো। আমাদের সামনে এই যে বাংলোটা আমরা দেখতে পাচ্ছি, মানে আপনারাও যেটা দেখছেন স্ক্রিনে, এটাই হচ্ছে বেকন বাংলো। আর বেকন বাংলোর ঠিক লন যেটাকে বলা হয়, যেটা দেখালাম, এইখানে দুটি মর্মর মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেব, তারা বসে তাদের আলাপচারিতায় মগ্ন রয়েছেন। এদিকে আবার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মর্মর মূর্তি রয়েছে। এই বেকন বাংলোতে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 30 এবং 31শে ডিসেম্বর কাটিয়েছিলেন। তার স্মৃতিতেই এই বাংলোটাকে সংরক্ষিত রাখা হয়েছে। তবে বাংলো মোটামুটি রক্ষণাবেক্ষণ চলছে, আরও একটু ভালোভাবে রাখার হয়তো বা এই যে আমাদের ঐতিহ্য তাকে সংরক্ষিত করে রাখলে আরও আমাদের কাছে এটা চিত্তাকর্ষক হতে পারে। বাংলোর ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই, আমরা বাইরে থেকেই দেখব।
এই ভেতরে সেরকম ভাবে কিছু দেখার আর নাই। ঘাসের পড়বে সজ্জা বন আমায় ডাকলে, যখন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে, তখন আমায় নাইবা মনে রাখলে পাটে। আজ 6 ডিসেম্বর হ্যামিল্টন সাহেবের জন্মদিন, তাই জন্য শোভাযাত্রা বেরিয়েছে, সেটাও দেখুন। একাধিক স্কুল থেকে এই রকম শোভাযাত্রা চলছে, অনেক দীর্ঘ শোভাযাত্রা। বিভিন্ন স্কুলের কচিকাচারা তারা লাইন দিয়ে যাচ্ছে। এই সামনেই যেটা দেখছেন এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আজ যেমন বললাম 6 ডিসেম্বর হ্যামিল্টন সাহেবের জন্মদিন, তাই এই বাংলো থেকে তার সামনে দিয়ে যেরকম দেখালাম এই চলছে দীর্ঘ শোভাযাত্রা কচিকাচাদের নিয়ে। সামনে একটা বড় জলাশয়ও রয়েছে। তবে আশপাশের পরিবেশটা দেখুন, একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান, ঐতিহাসিক ব্যক্তিরা তারা ছিলেন, কিন্তু আমরা আমাদের যে স্মৃতির সম্পর্কে কতটা অবহেলা নিয়ে থাকতে পারি এইসব জায়গায় না এলে বোঝা যায় না। একদম অনাদরে অবহেলায় পড়ে রয়েছে এই সমস্ত আমাদের ঐতিহ্য। আমরা এই যে হ্যামিল্টন যে বাংলো রয়েছে সাহেবের যে বাংলো, তার হচ্ছে এটা একটা ড্রয়িং রুম মতো। আজকে যেমন বললাম 6 ডিসেম্বর তার জন্মদিন, আর এই হচ্ছে তার বেডরুম। দুখানা পালঙ্ক রয়েছে, এদিকে আয়না, কাঠের তৈরি পুরো, বুঝতে পারছেন সিলিংটাও পুরো কাঠের। মেহগিনি কাঠ হতো, তবে মেহগিনি কাঠ কিনা জানি না, রংটা সেরকম একদম। এখানে আরেকটা মনে হয় ভেতরে একটা বেডরুম রয়েছে, কাঠের অবস্থা অথই বছর। আর এদিকে একটা আবার স্নান করার টাব রয়েছে পরিত্যক্ত অবস্থায়। এটা মনে হচ্ছে তাদের টয়লেট হিসেবে ইনি ইউজ করতেন। এদিকে আর একটা ঘর আছে, তবে এখানে বেশ কিছু আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই তার ভগ্ন দশা। আলমারিতে একসময় হয়তো অনেক বই টই ছিল, এখন কিছু পুরানো দলিল দস্তাবেজ মনে হচ্ছে রয়েছে। এই হচ্ছে বাংলোর ভেতরের সম্পূর্ণ চিত্র। বাংলোর প্রায় চারদিকেই এই সুন্দর একটা ব্যালকনি রয়েছে। এই যে দেখছেন, এখান থেকে যদি আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে হয়তো এর যে নান্দনিক যে রূপ তা হয়তো আরো অনেকভাবে প্রস্ফুটিত হতো আমাদের সামনে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই পুরো বাংলোটা দাঁড়িয়ে রয়েছে দেখুন এই রকম কাঠের সমস্ত যে পিলারের ওপরে। কংক্রিটের পিলার আমরা জানি, এখানে কংক্রিটের বদলে সেই কাঠের পিলার। দেখুন এই সামনে একটা পিলার রয়েছে, তার একটা অংশ নষ্ট পর্যন্ত হয়ে যাচ্ছে, রক্ষণাবেক্ষণ দরকার। মনে হচ্ছে শাল কাঠের এগুলো হতে পারে। কাঠের শক্তি ভবন, শতাধিক বছরের পুরানো, তাও এক প্রকার অবিকৃত অবস্থায় রয়ে গেছে। এই আমাদের রান্নার সব জিনিসপত্র, ফুলকপি বেগুন টেগুন এইসব দিয়ে, না বেগুন আলাদা হবে, বেগুনই হবে। একটা সবজি ডাল আছে মেনুতে আছে। এদিকে শম্ভু কি করছে, শম্ভু আলু নিয়ে পড়েছে শম্ভু। এদিকে ফৈজুদ্দিন আমাদের এখন কি হচ্ছে, পকোড়া ভাজা হচ্ছে। এই পকোড়াটা আমি বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছি এখন খাওয়ার জন্য। এদিকে রয়েছে মাছ, ছোটো ছোটো করে মাছ করা হয়েছে, দেশি রুই মাছ। লাঞ্চে যেটা মাছে পাবদা, সেই পাবদা এখানে মাখানো রয়েছে। সবাই রান্নার কাজে ব্যস্ত আর কি। এদিকে দেব, দেব কি করছো বলো? ঠিক ঠিক। আর সৌমেন, সৌমেন কিন্তু রসুন কাটাচ্ছে। সৌমেনকে দেখো, একটা কঠিন কাজ দিয়েছে। দেখুন একটা বোটে কত লোক রয়েছে। বুটবুটি এখানকার জীবনের মূল ভরসা, এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য। আর এই পরিমাণ লোক উঠেছে। আমরা গোসাবা ছেড়ে এবার আস্তে আস্তে পাখিরালয়ের দিকে যাচ্ছি।
আমাদের গোল টেবিল বসেছে সকালের ব্রেকফাস্টের পরে। আর এক পোস্ত আমাদের খাওয়া দাওয়া চলছে, মাছ ভাজা আর পকোড়া। আর কফি আসি এখনো তৈরি হয়নি, কফি হলে সেটাও খাওয়া হবে। এভাবে আমরা চলবে সারাদিন খাওয়া দাওয়া, আর তার সঙ্গে সঙ্গে সুন্দরবনের গহন অরণ্যে ঘুরে বেড়ানো। এদিকটায় দেখুন, এই যে নদীর পাড় কংক্রিটের মতো করে বাঁধানোর কাজ চলছে, পুরো পাড়টাই এরম ভাবে বাঁধানো হচ্ছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন সুন্দরবনে কিভাবে বাঁধ তৈরি চলছে, চাটাই দিয়ে আর ওপরে বাঁশের একটা করে পাইলিং করে ওপর দিয়ে বাঁশ চালিয়ে এইভাবে হচ্ছে বাঁধ। এই বাঁধ কি সুন্দরবন মানে তার যে জোয়ার ভাটা বা নদী বর্ষার যে বা সাইক্লোন তা রক্ষা করতে পারবে? প্রশাসনের মনে হয় এদিকটা একটু দৃষ্টি দেওয়া দরকার। আমরা কিছুটা নৌকা চড়ে মানে বোট চড়ে আমরা সোনাগাঁয়ে এলাম। এখানে দেখছি কদবেল মাখা পাওয়া যাচ্ছে, 30 টাকা 40 টাকা দাম, আমাদের ওখানকার মতোই দাম আছে। আর এখানে মেনলি আসার কারণ, এখান থেকে বোটে জল নেওয়া হবে। এই যে পাইপ রয়েছে, এই পাইপে এখানে মনে হয় বোরিং টোরিং করা আছে, সেই বোরিংয়ে সাহায্যে বোটে জল তোলা হবে। সুন্দরবনে আসবো আর এই সমস্ত ডাব টাব খাবো না, এটা তো আর হয় না। তা টিফিন টিফিন খেয়ে নিয়ে তারপর তো আমাদের স্ন্যাক্স চললো, মাছ ভাজা আর পকোড়া। এখন হচ্ছে ডাব খাওয়া, ওইটা ঠান্ডা হোক বলুন। এই আমাদের বোটে একজন চান করছে, নদী থেকে এই বালতি দিয়ে এইভাবে জল তুলছে, তুলে নিয়ে স্নান চলছে। জঙ্গলে এই যে দেখুন তার দেয়া রয়েছে, তারের যে জাল, এটা মূলত বাঘকে আসার তার যে পথ সেটাকে বাঁধা দেওয়ার জন্য। বাঘ এই তারের জাল সম্পর্কে তাদের অভিজ্ঞতার না থাকার ফলে তারা আর এটাকে পাড়িয়ে আসতে চায় না। আমরা যে জলযান করে যাচ্ছি তার হচ্ছে সারেং হচ্ছে হাসেন, তাই তো হাসেন। তা এই যে একদম দেখছেন স্টিয়ারিং, বাসের বা গাড়ির যেরকম স্টিয়ারিং হয় এটা দিয়েই ডান দিক বাঁ দিক করা হচ্ছে। আর হাতের কাছে এই যে দুটো কন্ট্রোলার রয়েছে, এর মধ্যে বাঁদিকে যেটা দেখছেন যেটা নামানো রয়েছে এটা হচ্ছে এক্সেলেটার, আর ডান দিকেরটা হচ্ছে গিয়ার, তাই তো। সামনেরটা হচ্ছে ফ্রন্ট গিয়ার, আর ওটা যদি ব্যাকে দেওয়া হয় ওটা হচ্ছে ব্যাক গিয়ার। আমাদের লাঞ্চের মেনু প্রথমে ছিল ডাল, আলু চিপস, তারপরে আছে ভেটকি মাছ এর যে পাতুরি সেটা, আর আছে আমাদের পাবদা মাছের ঝাল আর চাটনি। রান্না কেমন হয়েছে? বিয়ে বাড়ির মতো না? তা আমরা নিজেরাই সবকিছু করেছি, এক এক করে আসছে, একসঙ্গে বসেনি, ঘুরিয়ে ফিরিয়ে সব বসছে, সেইভাবেই চলছে আর কি। সারাদিন ধরে আমরা সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম পাখিরালয়ে। এই ঠিক আমার পিছনেই রয়েছে পাখিরালয়, ওখানে আমরা নামবো পারমিশনের কাগজটা নেওয়ার জন্য। কালকের আমরা জঙ্গলে যাচ্ছি, তা নামি কিরাম কি খরচ হয় বা কি কি লাগছে পারমিশনের জন্য সেগুলো আমরা জানিয়ে দেবো। তবে একটা আইডি রাখবেন, জেরক্স হলেই বেটার হবে, আর অরিজিনালটা ক্যারি করবেন, পারমিশনের জন্য কিন্তু সেটা প্রয়োজন হবে। এই হচ্ছে পাখিরালয়ে জেটি ঘাট, একের পর এক লঞ্চ আসছে, নামিয়ে দিচ্ছে তার টুরিস্টদেরকে। আর তারপরে এই রাস্তা দিয়েই বাজারের দিকটায় যাওয়া যায়, সামনেই একটা দোকান মতো রয়েছে, টুকটাকি যা দরকার নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট টিস্কুট, খেলনা, টুপি, এদিকে আবার ডাব টাব সব কিছু রয়েছে। আর দুদিকেই রাস্তা চলে যাচ্ছে, মেনলি নামা এখানে পারমিশনটার জন্য, আর স্থানীয় বাজার রয়েছে সেটা একটু দেখে নেওয়া।
চলুন বাজারটা দেখি, আপনাদেরকেও দেখাই। ডান দিকে এদিকে টাটকা সবজি রয়েছে, এদিকে আবার বিভিন্ন অর্নামেন্টস, তাছাড়া খেলনা টেলনা এবং ব্যাগও পাওয়া যাচ্ছে, মানে গিফট আইটেম সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। মানে সুন্দরবন এলে খালি হাতে ফিরতে হবে বাড়ির জন্য, এরম নয়। পাখিরালয়ে এসে আমরা ভাবলাম একটু চা খেয়ে নিই, তা চাটা ভালো হয়েছে, বৌদির দোকান থেকে চা নিলাম, চা ভালো, চাটা খেয়ে নে। পারমিশনের কাগজ হয়ে গেছে, একজনের একটু আইডি কার্ডের একটা অসুবিধা হয়েছে, সেই জন্য একটু এটা দিলে আমাদের আইডি কার্ডটা পেয়ে যাচ্ছি, মানে পারমিশন পেয়ে যাচ্ছি। আমরা তারপরে বোটে চলে যাবো, রাত্রে আমরা বোটেই থাকছি। আপনারা চাইলে এখানে হোটেল আছে, সেখানেও আপনারা কি নাইট স্টে করতে পারেন। আমরা যে বলছিলাম পারমিশনটা লাগবে সুন্দরবন ভ্রমণের জন্য, পারমিশনটা কিন্তু কম্পালসারি। তা আগের বছরে সরকারি যে চার্জটা ছিল 120 টাকা ছিল, এবছরে সেটা বেড়ে হয়েছে 180 টাকা। গাড়ির মানে বোট যেটা যাবে আমাদের, তার পারমিশন ছিল 600 টাকা, বেড়ে হয়েছে 1000 টাকা। গাইড ছিল 600 টাকা, সেটা বেড়ে হয়েছে 800। মানে আপনারা যারা আসবেন এই বাড়তি খরচটা হিসাব করে নিয়ে আসবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এবছর থেকে 1 ডিসেম্বর 2024 থেকে ওরা মঙ্গলবার ডেটটা, যেটা অফ ডে ছিল সুন্দরবন, সেটা চেঞ্জ করে শুক্রবার করে দিয়েছে। মানে আমাদের বাঙালির উইকেন্ড, যেটাকে আমরা 3 দিনের ট্যুর করতাম, সেটা কিন্তু আর করা যাবে না। গভর্নমেন্ট কি পলিসিতে করলো আমরা বুঝতে পারছি না, এটা চেঞ্জ করা অবশ্যই উচিত আছে। চলুন এবার আস্তে আস্তে আমরা বোটে উঠি। আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে। রাতের মেনু আছে ভাত, ডাল, ফিশ ফ্রাই আছে, মানে ফিশ ফিঙ্গার আছে, আর ওদিকে আছে সকালে যে আমাদের পাবদা আর ভেটকি বেশি হয়েছে, সেইটাকে আমরা রাতে কভার করছি। আর আছে আমাদের মাটন, এই হচ্ছে আমাদের মাটন, একদম রেডি। খাওয়া দাওয়া সেরে এবারে একটু রেস্ট, এরপরে কাল নতুন সকাল, নতুন অভিজ্ঞতা। কালকের আমরা সুন্দরবনটাকে এক্সপ্লোর করব আমাদের মতো করে। যেহেতু আমরা নিজেরা এসেছি, আমাদের কিছু সুবিধা অসুবিধা হচ্ছে, হয়তো সবটা টাইমলি হচ্ছে না, বা আমরা যেভাবে প্ল্যানিং করে এসেছি সেটাও হয়তো ঠিক মতো এক্সিকিউট করা যাচ্ছে না। আর মূলত একটা সমস্যা যেটা আপনাদেরকে বললাম, শুক্রবার দিনকে সুন্দরবন বন্ধ থাকছে। এটা 2024-এর 1 ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছে, আগে ছিল এটা মঙ্গলবার দিন। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, শুক্রবারটাকে আপনারা সুন্দর ভ্রমণের জন্য রাখবেন না। আশা করি আপনাদের এই ব্লগ ভালো লেগেছে। আর যদি এই ব্লগ ভালো লাগে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টের মধ্যে দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।